হ্যালো এভরিওয়ান, হাজির হয়ে গেলাম তোমাদের জন্য অসাধারণ একটা ড্রামা নিয়ে। এই ড্রামাটি এতটাই ফানি আর রোমান্টিক যে ড্রামা প্রেমীরা ড্রামাটি মিস করলে আসলেই পস্তাবে। তো এই সুন্দর ড্রামাটির কোনো স্পয়লার না দিয়ে আমি সোজা ভিডিওতে চলে যাচ্ছি, আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্ট করে যেও যে আসলে ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছিল। তবে ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আমার ভিডিও দেখো ঠিকই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। এতে করে নতুন ভিডিও নিয়ে আসতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তাই প্লিজ আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। এই গল্পের শুরুতে আমরা চারজন বন্ধুকে একসাথে দেখতে পাই যারা বসে বসে গানের কলি খেলা খেলছিল। যে গান পারছিল না তার মুখে একটা করে কাগজ মেরে দেওয়া হচ্ছিল। আর তোমরা কারা কারা এরকম খেলা জীবনে একবার হলেও খেলেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যেও, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। যাই হোক, এবার আমাদের সাথে তাদের সবার পরিচয় করিয়ে দেওয়া হয়। এই ছেলেটার নাম ছিল যাও। যাও ছোটবেলা থেকে খাওয়া দাওয়া করতে অনেক বেশি পছন্দ করত, যেটা তাকে দেখলেই বোঝা যায়। এই মেয়েটার নাম ছিল জিন। জিন আবার যাওয়ের বোন ছিল। জিন ছোটবেলা থেকে খুবই ইন্টেলিজেন্ট, ফলে সবকিছুতেই সে ফার্স্ট হয় এবং পড়াশোনাতেও সে অনেক ভালো রেজাল্ট করে। আর এটা হলো আমাদের ড্রামার নায়িকা, যার নাম হচ্ছে চেরি। চেরি হাতে পায়ে বড় হলো, তার স্বভাব চলাফেরা একদম ছোট বাচ্চাদের মতোই ছিল। এই ছেলেটার নাম হলো জুন। জুনও খুব ভালো স্টুডেন্ট ছিল, সাথে সে অনেক কেয়ারিং, সবসময় সে সবার কেয়ার করে। তো তারা সবাই যখন কথা বলছিল তখনই তাদের আরেক বন্ধু যার নাম তং, সেও চলে আসে। ছোটবেলা থেকে তং আর চেরি একে অপরের পিছে লেগে থাকতো। ওদের দুজনের ঝগড়া না হলে তো তাদের পেটই ভরতো না। যাক, এখানে এসে তং তাদের সবার একটা ছবি তোলে। চেরি বলে, দেখি কেমন ছবি তুলেছিস। এই বলে সে তো ছবি দেখতে থাকে আর বলে, এই ছবি তো একদমই ভালো হয়নি। এই নিয়েও তো তাদের দুজনের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে যায়। তারপর তারা সবাই মিলে আরেকটি ছবি তোলে। পরের সিনে আমরা চেরির পরিবারকে দেখতে পাই। ওরা খুব মধ্যবিত্ত হয়। চেরির মা সবসময় হিসেব করেই চলাফেরা করে। ঘরের মধ্যে অনেকগুলো রুলস বানিয়ে টাঙিয়ে রাখে, কেউ যেন বেশি টাকা খরচ না করে সে পরামর্শ তিনি ক্ষণে ক্ষণেই দিতে থাকে। এরই মধ্যে চেরি তো অনেক দিন ধরে নতুন একটা সাইকেল ছিল। আজকে সে তার মায়ের কাছে এসে সাইকেলের জন্য বায়না করে, কিন্তু মা তাকে মানা করে দেয়। এতে চেরির মনটা তো অনেক খারাপ হয়ে যায়। তাই তার বাবা তাকে সান্ত্বনা দেয়। আসলে চেরির বাবা আর চেরির মধ্যে একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বাবা সবসময় তার মেয়েকে অনেক সাপোর্ট করত। পরের সিনে দেখা যায় চেরি আজকে ঘর গোছাতে গিয়ে হঠাৎ করে একটা পোস্টারের পিছনে একটা খাম খুঁজে পায়, যেটার মধ্যে অনেকগুলো টাকা রাখা ছিল। এই দেখে চেরি ভাবতে থাকে টাকাগুলো কার হতে পারে। তারপর সে তার বন্ধুদেরকে এসে এই বিষয়টা জানালে বন্ধুরা বলে, হতে পারে এটা তোমার মা কিংবা বাবার টাকা। এখন তুমি একটা কাজ করো, টাকাগুলো তুমি নিজের কাছেই রেখে দাও। কিছুদিন পর যার টাকা সে নিশ্চয়ই ঘরের এদিক সেদিক খুঁজে বেড়াবে, তখন তুমি তাকে দিয়ে দিও। কিন্তু এতগুলো টাকা চেরি নিজের কাছে রাখতেও ভয় পাচ্ছিল, তাই টাকাগুলো সে ঘরের এদিক সেদিক বিভিন্ন জিনিসের মধ্যে লুকিয়ে রাখতে থাকে। তারপর একদিন চেরি তার মাকে এসে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, বলো তো তোমার কি কোনো সিক্রেট আছে যেটা তুমি আমাদেরকে বলনি? তার মা মজা করে বলতে থাকে, হ্যাঁ আছে তো, তুই আমার নিজের মেয়ে না, তোকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। এই কথাটা শুনে চেরির থেকে তো চেরির বাবাই বেশি অবাক হয়ে যায়। আসলে তারা ভাবতেও পারেনি চেরির মা এরকম একটা কথা বলবে। অন্যদিকে যাও এবং জিনের মাকে দেখা যায়। তাদের মায়ের আবার কিছুদিন পরই জন্মদিন ছিল। তো ওদের মা ভাবে এবার পরিবারের সবাই মিলে ওনার জন্মদিন পালন করবে। কিন্তু ওই দিনই বড় এক সিঙ্গারের কনসার্ট ছিল, যার জন্য যাওয়ার জিন ঠিক করে তারা ওই কনসার্টে চলে যাবে। এদিকে চেরি দেখে ওর বাবা ঘরের এদিক সেদিক কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। চেরি তার বাবাকে এই খামের ব্যাপারে বললে বাবা বলে, হ্যাঁ ওইটা তো আমিই রেখেছিলাম তোমার সাইকেল কেনার জন্য। চেরি বলে, বাবা টাকাটা আমি পেয়েছি, আর বুদ্ধি করে টাকাগুলো ঘরের ফ্যানের উপরে রেখে দিয়েছি যাতে মা কখনই টাকাগুলো খুঁজে না পায়। এতে চেরির বাবাও তাকে বেশ ভাবাই দিচ্ছিল। তবে তখনই সেখানে
চেরির মা তার এক বান্ধবীকে নিয়ে আসে। বান্ধবীর গরম লাগলে বললে চেরির মা ঘরের ফ্যানটা চালিয়ে দেয়, ফলে সমস্ত টাকাগুলো তো ফ্যানের উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে, যেটা দেখে তাদের মা রাগী চোখে তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে। আর এখানে বাপ বেটি তো এমন ভাব করতে থাকে যেন তারা কিছু জানিই না, ফলে বেচারি চেরির তো সাইকেল কেনার স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। ক্রীড়া অনুরাগী এবং খেলোয়াড়রা আপনার আবেগকে আসল অর্থে পরিণত করতে প্রস্তুত তো? মিলবিট হলো সেই জায়গা যেখানে শুধু অ্যাকশন। আপনি একজন অভিজ্ঞ বাজিকর হন বা সবেমাত্র শুরু করেন, মিলবিট আপনার গেমের লেভেল আপ করা এবং জিতা শুরু করা সহজ করে তোলে। খুবই সহজ, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তাৎক্ষণিক পদক্ষেপ, ম্যাচের ফলাফল পরিসংখ্যান, স্কোর এবং আরো অনেক কিছুর উপরই বাজি ধরুন। দ্রুত অর্থ প্রদান, ইউপিআই, ফোনপে, জিপে ইত্যাদি। নিরাপদ এবং সুরক্ষিত ব্যাংক স্তরে এনক্রিপশন, 24 আওয়ার্স সহায়তা আপনার প্রয়োজনের সময় সাহায্য করে। আর সর্বদা উপহার বোনাস তো রয়েছে। নিবন্ধন করার সময় আমার প্রোমো কোড আলিয়া খান ব্যবহার করুন। 100 টাকায় আপনি 12,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস আনলক করতে পারবেন। তো আর কিসের জন্য অপেক্ষা করছেন? নিবন্ধন করুন এবং রোমাঞ্চকে আসল পুরস্কারে পরিণত করুন। প্রোমো কোড পিন কমেন্টে দেওয়া আছে। তারপর একদিন চেরির বাবা দেখে তার মেয়ে ভাঙা সাইকেল নিয়ে খুবই কষ্ট করে রাস্তা দিয়ে যাচ্ছে, যেটা দেখে তার বাবার তো খুবই খারাপ লাগে। তাই চেরির মাকে না জানিয়ে তার বাবা একটা সাইকেল চেরিকে গিফট করে। বাবার দেওয়া গিফট পেয়ে চেরি তো অনেক ইমোশনাল হয়ে যায়, তার চোখে আনন্দে পানি চলে আসে। এবার চেরি খুশি মনে সাইকেলটাকে কিছুক্ষণ তার বাবার সামনে চালায়। পরে তার মা যখন শুনে তারা সাইকেল কিনেছে, তখন তিনি তো খুন্তি নিয়ে বাবা মেয়েকে উড়াধুরা বকা দিতে থাকে। এত বকা শুনেও বাবা মেয়ে মন খারাপ না করে বরং মা চলে গেলে বাপ বেটি মিলে হাসতে থাকে। পরের দিন চেরি তংকে তার নতুন সাইকেলটা দেখায় আর তংকে পিছনে বসিয়ে সাইকেলে করে ঘুরাতে থাকে। তখনই সোসাইটির এক আঙ্কেল চেরির নতুন সাইকেল দেখে বলে, এখন কিন্তু দিনকাল ভালো না, সাইকেলের একটা লক কিনে নাও যাতে সাইকেলটা কেউ চুরি করে নিয়ে যেতে না পারে। এভাবেই কিছুদিন কেটে যায় আর কনসার্টের দিন চলে আসে। যাওয়ার জিন কনসার্টে চলে আসে। এদিকে ওদের মা ভাবে পরিবারের সবাই মিলে জন্মদিনটা সেলিব্রেট করবে, কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত যাওয়ার জিনের বাবাও কাজে ব্যস্ত হয়ে পড়ে। তিনিও তার ওয়াইফের জন্মদিনে আসতে পারে না। জন্মদিনের দিন ঘরে কেউ নেই বিষয়টা ভেবে তাদের মায়ের তো প্রচন্ড মন খারাপ হয়। ঠিক এই সময় যাওয়ের নানি চলে আসে। যাওয়ের মা তো নিজের মাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর ইমোশনাল হয়ে মাকে জড়িয়ে ধরতে থাকে। এদিকে চেরি কিছু জিনিসপত্র কিনতে সাইকেলটা রেখে মার্কেটে ঢুকে যায়, কিন্তু বাইরে এসে দেখে তার সাইকেলটা তো উধাও, অর্থাৎ কেউ তার সাইকেলটা চুরি করেছে। সাইকেল চুরি হয়ে যাওয়াতে চেরির তো অনেক বেশি কান্না পাচ্ছিল। সে কান্না করতে করতে এদিক সেদিক তার সাইকেল খুঁজতে থাকে। না পেয়ে বেচারি এক জায়গায় বসে মন খুলে কান্না করতে থাকে। তখনই তং তাকে ফোন করে আর কনসার্টের জায়গায় চলে আসতে বলে। অন্যদিকে জিন কনসার্টে আসলো, তার মনটা পড়েছিল মায়ের কাছে। সেভাবে সবাই না থাকলে মায়ের জন্মদিনটা মাটি হয়ে যাবে, সাথে মায়ের অনেকটা খারাপও লাগবে। তাই জিন কনসার্টের গেটের সামনে থেকে আবারও বাড়ি ফিরে যায়। পরের সিনে দেখা যায় শুধু জিন না, যাওয়ার তার বাবাও জিনের মাকে সারপ্রাইজ দিতে চলে আসে। তাদেরকে দেখে যাওয়ার মা তো অনেক বেশি খুশি হয় আর সবাই মিলে একসাথে জন্মদিন সেলিব্রেট করে। এদিকে চেরি আর তার বন্ধুরা বেশ ভালোই এনজয় করে আর সাইকেল হারিয়ে যাওয়ার দুঃখটা কিছুক্ষণের জন্য হলেও চেরি ভুলে যায়। কিন্তু বাড়ি আসার পর চেরির মা যখন জানতে পারে যে চেরি তার সাইকেলটা হারিয়ে ফেলেছে, তখন তিনি তো অনেক রেগে যায় আর পানিশমেন্ট হিসেবে অনেকগুলো হোমওয়ার্ক চেরিকে করতে দেয়। বাধ্য হয়ে চেরিকেও এগুলো করতেই হয়। রাতের বেলা দেখা যায় সোসাইটির সব ছেলে মেয়েরা এমনকি তাদের বাবা মাও একসাথে একটা জায়গায় বসে ডিনার করতে থাকে। এখানে চেরি আর তংয়ের মাঝে ছেলেরা ভালো নাকি মেয়েরা ভালো এ নিয়ে তর্ক হতে থাকে। এই নিয়ে তাদের বাবা মারাও তো নিজেদের মধ্যে তর্ক বিতর্ক শুরু করে দেয়, যা দেখে সোসাইটির এক সিনিয়র আঙ্কেল সবাইকে বলে এভাবে নয়, বরং দুটো দলে ভাগ হয়ে তর্ক বিতর্কের একটা খেলা হয়ে যাক। যদিও সেই খেলা খেলতে গিয়েও চেরি আর তংয়ের লড়াই শুরু হয়ে যায়। তাদের লড়াই আটকাতে গিয়ে সবার অবস্থা তো পুরো নাজেহাল। তারপর স্কুলের সিন দেখানো হয়। টিচার তাদেরকে জানায় তাদের স্কুলে একটা কনসার্ট হবে, যেখানে সবাইকে দুজন করে পার্টনার হয়ে
পার্টিসিপেট করতে হবে। ক্লাসের টিচার লটারির মাধ্যমে পার্টনার সিলেক্ট করতে বলে, তবে ভাগ্য তো তং আর চেরিকে কোনোভাবেই আলাদা হতে দেয় না। যদিও আগের দিনের ঝগড়ার কারণে তারা পার্টনার হতেই চাইছিল না, কিন্তু কি আর করা যাবে, এখন তো তাদেরকে পার্টনার হতেই হবে। তাছাড়া ওদের টপিক ছিল রিলেশনশিপ টপিক দেখে তো ওদের দুজনেরই মাথায় হাত। ওরা ভেবে নেয় যে এই কনসার্টে ওরা হেরে যাবে, কারণ তাদের মধ্যে তো আর কাপল ভাব আসবে না। তবে ওদের বন্ধুরা তাদেরকে সাপোর্ট দিতে থাকে আর যাও চেরিকে তংয়ের কাঁধে মাথা রাখতে বলে, কিন্তু চেরি অনেক চেষ্টা করেও ঠিকভাবে করতে পারছিল না। এই দেখে যাও বলে, একটা কাজ করো, কাল তোমরা দুজনে কাপলদের মতো কোথাও ঘুরতে যাও। যাওয়ার কথা মতো পরের দিন তারা ডেটে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে যায়। প্রথমে তারা মুভি দেখতে আসে, কিন্তু কিছুটা সময় পরই মুভি দেখার বদলে তারা পপকর্ন খাওয়া নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়। তারপর স্কেটিং করতে চলে আসে। এখানে চেরি সুন্দর করে স্কেটিং করতে পারলেও তং তো একদমই পারছিল না, তাই চেরি এসে তংয়ের হাত ধরে নিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর দুষ্টু চেরি তংকে মাঝখানে এনে ছেড়ে দেয়। ফলে বেচারা তং তো সবার সামনে পড়ে যায়। চেরি তার এই অবস্থা দেখে হাসতে থাকে। মানে ডেট করতে এসে তারা রোমান্সের বদলে ঝগড়াঝাটি বেশি করতে থাকে। পরে এসব কিছু তারা তাদের বন্ধুদেরকে বললে যাও এক এক করে ওদের ফিল্মি স্টাইলে একে অপরকে ইমপ্রেস করতে বলে। কখনো তারা কোরিয়ান স্টাইলে মাথার ওপর শার্ট দিয়ে বৃষ্টিতে দৌড়াতে থাকে, কিন্তু রোমান্টিক হওয়ার আগেই চেরি পা পিছলে পড়ে যায়, আর পড়ার সময় তংয়ের প্যান্ট ধরলে সেটা খুলে যায়। ফলে রোমান্টিক মুভমেন্ট ক্রিয়েট না হয়ে ফানি মুভমেন্ট ক্রিয়েট হয়ে যায়। পরে তারা রোমান্টিকভাবে গান শোনারও ট্রাই করে, কিন্তু সেটাও হয় না। তারপর রাতের বেলা যাও তাদেরকে কি করে রোমান্টিকভাবে বাই বলতে হয় তা শিখাচ্ছিল। তখন ভুল করে যাও চেরির মুখে লাইট মারলে তং তো ভূত দেখার মতো ভয় পেয়ে পালিয়ে যায়। এমনকি এভাবে লাইটের আলোয় চেরিকে দেখে যাও তো ভয় পেয়ে যায়। এই কারণে চেরি অনেকটা রেগে একা একা একটি শপিং মলে চলে আসে। তখনই চেরি একটা হ্যান্ডসাম ছেলেকে দেখে একদম ক্রাশ খেয়ে যায়। যাই হোক, পরের দিন চেরি গোসল করতে গিয়ে দেখে তাদের বাসায় পানি নেই, তাই ওর মা চেরিকে তংয়ের বাসায় গিয়ে গোসলটা সেরে ফেলতে বলে, কারণ তংও তাদের সোসাইটিতেই থাকতো। তারপর চেরি তংয়ের বাসায় এসে মনের সুখে গোসল করতে থাকে আর নাচতে নাচতে তার চুলগুলো ড্রাই করতে থাকে। ঠিক ওই সময় তংয়ের এক কাজিন, যার নাম ছিল ইয়াং, সে চলে আসে। চেরি তো ইয়াংকে দেখে পুরাই অবাক যে এই ছেলে এখানে কি করছে, কারণ ছেলেটি আর কেউ নয় বরং শপে দেখা ওই ছেলেটি ছিল যার উপর চেরি ক্রাশ খেয়েছিল। আর এখন পছন্দের ছেলেটি তাকে এ অবস্থায় দেখে ফেলেছে, এটা ভেবে চেরি তো অনেক বেশি লজ্জায় পড়ে যায় আর সাথে সাথে এখান থেকে ছুটে পালিয়ে যায়। তারপর চেরি এসে সবকিছু জিনকে বলতে থাকে যে সে তংয়ের কাজিনের উপর ক্রাশ খেয়েছে। জিন তাকে পরামর্শ দেয় চেরি যেন বারবার তংয়ের বাসায় যায় আর ইয়াং এর কাছাকাছি থেকে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। জিনের কথা মতো পরের দিন থেকে চেরি তো ওদের বাড়িতে নানা বাহানায় প্রতিদিনই সকাল বিকাল আসতে থাকে আর তংকে বিরক্ত করতে থাকে। চেরির এমন অদ্ভুত আচরণ দেখে তং তো ভাবে এর আবার কি হলো। তং এখানে উল্টো ভাবতে থাকে চেরি হয়তো তাকেই মনে মনে পছন্দ করে, তাই এতবার চেরি তার বাসায় আসে আর তার কাছাকাছি থাকার চেষ্টা করে। পরের সিনে দেখা যায় তং যাওয়ার বাসায় এসে যাও আর জুনকে চেরির ব্যাপারে সব বলতে থাকে যে চেরি হয়তো তাকে পছন্দ করে। এদিকে চেরি আর জিনের রুমে বসে গল্প করছিল। যাও আবার তার বোনের রুমে আড়ি পেতে শুনতে থাকে যে চেরি আর জিন কি বলছে। এখানে চেরি বলছিল ও খুব দ্রুতই তার ভালোবাসার কথা বলে দিবে। এই কথা শুনে যাও তোর সাথে সাথে তংকে এসে বলতে থাকে চেরি তোকে ভালোবেসে ফেলেছে আর খুব দ্রুতই নাকি নিজের ভালোবাসার কথাও জানিয়ে দিবে। পরের দিন তো চেরি একটা রেস্টুরেন্টের মধ্যে তাদের সবাইকে ইনভাইট করে আর তংকে বলে সে যেন ওর সাথে ইয়াংকে নিয়ে আসে। তং তো ভাবে আজ হয়তো চেরি নিজের ভালোবাসার কথা তাকে বলবে, তাই সে রেডি হচ্ছিল কিভাবে চেরিকে রিজেক্ট করা যায়, কারণ চেরির প্রতি তার কোনো ফিলিংসই নেই। কিন্তু দেখা যায় ইয়াং তখনও আসেনি, তাই চেরির মনটা খারাপ থাকে। তবে একটু পরেই ওই রেস্টুরেন্টে ইয়াংকে আসতে দেখে চেরি তো দৌড়ে বাইরে আসে আর দেখে ইয়াং এর তো অলরেডি গার্লফ্রেন্ড রয়েছে। এই দেখে বেচারির মনটাই ভেঙে যায়। চেরি যখন ওদের দুজনকে দেখছিল তখনই সেখানে তং আসে আর বলে এটা হলো আমার কাজিনের গার্লফ্রেন্ড, দেখো মেয়েটা কত কিউট, ভদ্র, কমল,
মেয়েরা এমন না হলে ভালো লাগে? আর তুই নিজেকে দেখ, একদম অভদ্র, কোটকটির মতো সারাদিন আমার সাথে ঝগড়া করিস। এই কথা শুনে চেরির তো অনেক রাগ হয়। আর হওয়ারই তো কথা, একটু আগে বেচারি হালকার উপর একটা ছেঁকা খাইলো, এরই মধ্যে কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে। সে এতটাই রেগে যায় যে সুজা বাড়িতে চলে আসে। বাড়ি এসে তং ভাবতে থাকে, আমি নাকি কোটকুড়ির মতো, আমার ব্যবহার নাকি কমল আর ভদ্র না। কালকে থেকে তোরা আমাকে নতুন করে দে, কিভাবে কমল আচরণ করতে হয় এটা আমি দেখিয়ে দিব। পরের দিন তারা 4 বন্ধু যখন চেরিকে ডাকতে আসে, তখন চেরি তো সবার জন্য খাবার নিয়ে আসে আর এমন ভাবে ওদের সাথে কথা বলে যা দেখে তারা তো থ হয়ে যায়। চেরি তংকে ভীষণ আদরের সাথে খাবারটি দিয়ে বলতে থাকে, এটা হলো তোমার জন্য, তুমি তো এসব খাবার অনেক পছন্দ করো। ওরা সবাই তো জিয়ার এরকম ব্যবহার দেখে একদম হতভম্ব, আর তংয়ের তো প্রায় কান্না করার মতো অবস্থা হয়ে যায়। পরে যখন তারা স্কুলে আসে তখন তারা চেরিকে দেখে ডাক দেয়। চেরি তো এমন ঢং করে হাঁটতে থাকে যে জুন এখান থেকে উঠেই চলে যায়। আর তং আবারও কান্না করে বলতে থাকে, আমি কেন ওকে বলতে গেলাম যে ও কমল নরম না। বন্ধুরা বলে, একটা কাজ কর, চেরিকে নিয়ে পার্কে ঘুরতে যা, দেখবি সে আবারও আগের ফর্মে ফিরে গিয়েছে। পরের দিন তং বন্ধুদের কথা মতো জিয়াকে নিয়ে একটি সুন্দর পার্কে ঘুরতে আসে। অর্ষার কাজিনের গার্লফ্রেন্ডও এসেছিল। ওরা দুজন তো অনেক কিউট করে হাঁটছিল আর রোমান্টিক হয়ে ছবি তুলছিল। এইসব আবার চেরি দূর থেকে দেখছিল, তবে সে এখানে অনেক খুশি ছিল আর মনে মনে বলতে থাকে, আমি একদমই কষ্ট পাবো না। এবার চেরি তংকে সাথে নিয়ে নিজেও কিউট কিউট কিছু ছবি তুলে নেয়। তং এসব করতে না চাইলেও চেরি তাকে ছাড়ে না। সে তংকে নিয়ে অনেকগুলো রাইডে ওঠে আর সময়টাকে ভালোভাবেই এনজয় করে। সারাদিন ঘোরাঘুরি করে তারা যখন ফিরবে তখন ইয়াং তাদেরকে বলে, আমি আমার গার্লফ্রেন্ডকে এগিয়ে দিতে যাচ্ছি, তোমরা দুজন চলে যাও। তং বলে ঠিক আছে। এবার তং আর চেরি হাঁটতে থাকে। হঠাৎ করে তং জিজ্ঞাসা করে, আচ্ছা তুই কবে থেকে ভালোবাসতে শুরু করলি? তং তো এখানে নিজের কথাই বলছিল, তবে চেরি ভাবে তং হয়তো ইয়াং এর কথা জিজ্ঞাসা করছে। চেরি তো এবার মন খুলে বলতে শুরু করে, আমি তাকে প্রথম দেখায় ক্রাশ খেয়েছি। ওই দিন রেস্টুরেন্টে আমি তাকে ভালোবাসার কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তখন আমি দেখি তার গার্লফ্রেন্ড আছে। এই শুনে তং তো হা হয়ে যায় আর ভাবে, আমার আবার গার্লফ্রেন্ড কোথায় থেকে এসেছে। চেরি বলে ওঠে, তবে ইয়াং এর গার্লফ্রেন্ডটা কিন্তু অনেক সুন্দর, তাই ভেবেছি ওরা সুখী থাকুক, আমি তাদের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হয়ে ঢুকবো না। এবার তং পুরো ব্যাপারটা বুঝতে পারে যে চেরি তাকে নয় বরং তং এর কাজিনকে পছন্দ করত। এইসব বলে চেরির অনেক মন খারাপ হয়ে যায়। তখনই চেরির রাস্তায় টাকা দেখে সেটা আনতে যাচ্ছিল। তং তো চেরিকে গাড়ির সামনে দেখে ভাবে হয়তো প্রেমে ছেঁকা খেয়ে সে এখন সুইসাইড করতে যাচ্ছে। তং এসে চেরিকে নিজের কাছে টেনে নেয় আর বলে, কি করছিলে? যাক, পরের দিন তং এসে তার বন্ধুদেরকে বলতে থাকে, আরে চেরি আমাকে পছন্দ করত না, বরং আমার কাজিনকে করত, কিন্তু এখন আমার কাজিন অন্যজনকে ডেট করছে দেখে চেরি তো সুইসাইড করতে যাচ্ছিল। এই শুনে বন্ধুরা তো অবাক হয়ে যায় আর তংকে বলে চেরির খেয়াল রাখতে। এদিকে চেরির মা তো চেরিকে একটি রশি দিয়েছিল ঠিক করতে। তখনই তং তাদের বাড়িতে আসে আর চেরির হাতে দড়ি দেখে ভাবে চেরি হয়তো গলায় দড়ি দিয়ে সুইসাইড করতে যাচ্ছে। তং এসে তো সব দড়ি চেরির হাত থেকে নিতে থাকে, ফলে দড়িগুলো আরো বেশি অগোছালো হয়ে যায়। এতে চেরির তো রাগ হতে থাকে আর ভাবে আমার কাজ আরো বাড়িয়ে দিল। এবার রাতের বেলা চেরি আবারও বসে বসে দড়িগুলো ঠিক করছিল। তখনই সে তার হাতে একটু ব্যথা পায়। এমন সময় তংও এসে পড়ে আর তাকে বলতে থাকে, আবারও দড়ি দিয়ে তুই কি করছিস? দেখ, আমার জমানোর সব টাকা দিয়ে তোর জন্য আমি সাইকেল কিনে নিয়ে এসেছি। এই দেখে চেরি তো অনেক বেশি আবেগী হয়ে যায় আর তার চোখে পানি চলে আসে। অন্যদিকে জিন রাতে কোচিন থেকে ফেরার সময় এক ব্যক্তি তার উপর হামলা করে। এতে জিন তো প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে জুন জিনের ফিরতে দেরি হচ্ছে দেখে অনেকটাই চিন্তায় পড়ে যায়। আসলে সে জিনকে পছন্দ করত, তাই জুন তাড়াতাড়ি করে জিনকে এদিক সেদিক খুঁজতে বের হয়ে যায়। তখনই তং এর কাজিন ইয়াং এসে জিনকে বাঁচিয়ে নেয় আর ওই ব্যক্তিকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। এরই মধ্যে জুনও সেখানে এসে পড়ে আর জিনকে তং এর কাজিনের সাথে দেখে তার অনেকটাই খারাপ লাগে। সে মনে মনে খুবই জেলাস হচ্ছিল।
পোহাতে হলো নিজের পছন্দের মানুষকে অন্য একটি ছেলের সাথে দেখে কারই বা ভালো লাগে। যাই হোক, তারপর দেখতে দেখতে তাদের এক্সামের দিন চলে আসে। একই দিনে তাদের 3টা এক্সাম ছিল। এতগুলো পরীক্ষা দিতে গিয়ে তং আর চেরির তো অবস্থা খারাপ হয়ে যায়। তারা পরীক্ষার মাঝেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে জিনকে এত পরিশ্রম করে পরীক্ষা দিতে দেখে জুন মাঝপথে তার লেখা বন্ধ করে দেয়। ফলে জিন তো ক্লাসের প্রথম হয়ে যায়। এতে জুনও অনেক খুশি হয়, কারণ সে চায় জিন সবসময় খুশি থাকুক। তবে জুন জিনকে বুঝতে দেয় না যে পরীক্ষার হলে সে ইচ্ছে করেই লেখেনি, যাতে করে জিন প্রথমে আসতে পারে। এবার সবার পরীক্ষার ফলাফল দিলে দেখা যায় সবার রেজাল্ট ভালো হলেও তং আর চেরির রেজাল্ট অনেক খারাপ আসে। তাই ওরা কারোর সাথে ঠিকমতো কথা বলছিল না। এই দেখে ওদের বন্ধুরা তো ওদেরকে নিয়ে চিন্তা করতে থাকে। তাছাড়া সামনেই একটা ফেস্টিভ্যাল ছিল, সবাই ওই ফেস্টিভ্যাল নিয়ে অনেক এক্সাইটেড ছিল। তবে পরীক্ষা খারাপ হওয়ার কারণে চেরি আর তং এর এই নিয়ে কোনো প্ল্যানই ছিল না। এতে তাদের বন্ধুরা ভাবে ওরা দুজন না থাকলে পুরো ফেস্টিভ্যালটাই মাটি হয়ে যাবে। পরের সিনে দেখা যায় নিজেদের বন্ধুদের সামনে কিছু না বললেও পরে ফেস্টিভ্যালে যাওয়া নিয়ে স্কুলের অন্য স্টুডেন্টদের থেকে তং আর চেরি জানতে পারে সবাই নাকি ভুতুরে কস্টিউম পরে ওই পার্টিতে যাবে। এই কারণে তারা দুজনও ভুতুরে কস্টিউম পরে রাতের বেলা বেরিয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য। মাঝপথে একটা বাচ্চা ওদের দুজনকে এরকম কস্টিউম পরা দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। ফলে তারা বলতে থাকে তাদের কস্টিউমটা নাকি একদম পারফেক্ট হয়েছে, যদিও তাদেরকে দেখে ভুতুরে না বরং জুকারের মতোই লাগছিল। তবে তারা নিজেদের সাজ নিয়ে নিজেরাই অনেক প্রশংসা করে আর বলে সাজ নাকি খুবই ভয়ঙ্কর হয়েছে। যাক, এদিকে বন্ধুরা তো আর তাদের এ বিষয়ে কিছুই জানতো না। বন্ধুদেরকে দেখে এ দুই শয়তান ভাবে এবার তাদেরকে চরম একটা ভয় দেখাবে। এই কারণে তারা লুকিয়ে পড়ে আর হঠাৎ করে বন্ধুদের সামনে চলে আসে। কিন্তু বন্ধুরা তো তাদেরকে দেখে ভয় পায়ই না, উল্টো এই দুই পাগলের কাণ্ডকারখানা দেখে হাসতে থাকে। এতে তারাও লজ্জায় পড়ে যায়। যাক, এর কিছুদিন পর স্কুলে হুয়ান নামের একটা ছেলে ট্রান্সফার হয়ে আসে। ছেলেটা দেখতে হ্যান্ডসাম হওয়াতে স্কুলের সব মেয়েরাই তো তার জন্য পাগল। এভাবে মেয়েদের পাগলামো দেখে তং ভাবে ওরা এই ছেলের জন্য এত পাগলামি কেন করছে। জুন বলে এবার তো মেয়েরা স্কুলের সব থেকে হ্যান্ডসাম বয় হিসেবে 1 নাম্বার লিস্টে তাকিয়ে রেখেছে। এটা শুনে তং এর তো একদমই ভালো লাগে না, কারণ তার কাছে মনে হয় স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে হলো সে। তাই তং ওর বন্ধুদের সামনে হুয়ানের ছবি রেখে প্রশ্ন করতে থাকে কে বেশি হ্যান্ডসাম বলো তো। সবাই তো অন্য সবার নাম বলতে থাকে। ফলে তং এর ওদের উত্তর পছন্দ হয় না। সে রেগে এখান থেকে চলেই যায় আর সোসাইটির ওই আঙ্কেলকে এসে জিজ্ঞাসা করে, আচ্ছা আঙ্কেল, আমি কি দেখতে হ্যান্ডসাম না? আঙ্কেল বলে, আরে কি বলছো, তুমি তো দেখতে সব থেকে বেশি হ্যান্ডসাম। এই শুনে তং অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে দেখা যায় স্কুলে এসে ওরা সব বন্ধুরা দেখে যাওকে হুয়ান মারছে। এই দেখে সবাই মিলে হুয়ানকে মারতে গেলে দেখা যায় আসলে যাও হুয়ানের কাছে বাস্কেটবল শিখতে এসেছে, কারণ ও বাস্কেটবল টিমে যুক্ত হতে চায়। বিষয়টা শুনে তং আর জুন দুজনই যাওর উপর রাগ দেখায়, কারণ সে এ বিষয়ে তাদেরকে কিছুই জানায়নি। পরের সিনে দেখা যায় স্কুলে 2 দলের মধ্যে বাস্কেটবল কম্পিটিশন শুরু হয়, যেখানে তো প্রথমে সব মেয়েরাই হুয়ানের টিমকে সাপোর্ট করছিল, কিন্তু খেলার মাঝে হুয়ান জিতার জন্য চিটিং করে আর ইচ্ছা করে তংকে ধাক্কা মেরে ফেলে দেয়। এই দেখে চেরি তো প্রচন্ড রেগে যায় আর সে দৌড়ে বাস্কেটবল গ্রাউন্ডে এসে হুয়ানের গেঞ্জির কলার চেপে ধরে আর ঝগড়া করতে শুরু করে দেয়। হুয়ানও রেগে চেরির উপর চড়াও হলে তং হুয়ানকে থামাতে যায়। এতে 2 দলের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। ফলে ম্যাচটা এখানেই থেমে যায়। ফিরার পথে তং চেরিকে জিজ্ঞাসা করে, তুমি তো হুয়ানের সাপোর্ট করছিলে, তাহলে শেষে আবার আমাকে সাপোর্ট করলে কেন? এমনকি আমার হয়ে হুয়ানের সাথে এত ঝগড়াও করেছ। চেরি কি বলবে কিছুই তো বুঝতে পারছিল না। ব্যাপারটা সে কোনোভাবে এড়িয়ে যায় আর আবারও তংকে কিছু একটা বলে রাগিয়ে সেখান থেকে চলে যায়। তবে তং এর পায়ে তো ব্যথা পেয়েছিল, তাই সে আর চেরির পিছনে যেতে পারে না। যা কিছুদিন পর নিউ ইয়ার চলে আসে। এবার নিউ ইয়ার পালন করার জন্য আর তং এর কাজিনের নতুন গাড়ি কিনা উপলক্ষে সবাইকে নিয়ে ক্যাম্পিং করতে শহরের বাইরে যাওয়ার প্ল্যান করে। যাওয়ার পথে তারা সবাই একটা জায়গায় রেস্ট নিতে কিছুক্ষণ দাঁড়ালে
চেরি পাশের একটা দোকানে যায় নুডলস কিনতে, কিন্তু চেরিকে না নিয়ে তারা তো গাড়িটা ছেড়ে দেয়। চেরি ওদের দাঁড়াতে বলে আর গাড়ির পিছনে অনেকক্ষণ দৌড়াতে থাকে, কিন্তু তাদের তো কোনো হুঁশই ছিল না যে চেরি গাড়িতে নেই। কিছুক্ষণ পর তাদের যখন হুঁশ আসে আর বুঝতে পারে যে চেরি গাড়িতে নেই, তখন তারা তো তাড়াতাড়ি করে চেরিকে আনতে যায়, কিন্তু চেরি অভিমান করে বসে থাকে। এইভাবে তাকে না নিয়ে চলে যাওয়ার জন্য সে সবার উপর অনেক রেগেছিল। চেরি বলে তোদের সাথে আমি যাব না, এই কারণে তাকে তো অনেকটা জোর করে গাড়িতে তুলে আনা হয়। যাক, এবার তারা রওনা দেয় আর চেরি তো সারা রাস্তা টঙের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আসে। অবশেষে তারা ক্যাম্পিং করার জায়গায় চলে আসে। গাড়ি থেকে জিনিসপত্র নামানোর সময় চেরি দেখে জুন একটা স্পেশাল গিফট নিয়ে এসেছে। চেরি জোর করতে থাকে জুনকে বলার জন্য যে সে কার জন্য এই গিফটটা এনেছে। জুন তখন বলেই দেয় যে সে জিনকে পছন্দ করে আর তার জন্যই এই স্পেশাল গিফটটা নিয়ে এসেছে। অন্যদিকে জিন তো টঙের কাজিনকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে টং দেখে জুন আর চেরি এক সাইডে গিয়ে কথা বলছে। তখনই চেরির চোখে কিছু একটা পড়লে জুন সেটা বের করার জন্য চেরির কাছাকাছি চলে আসে। আর টং তো ভাবে জুন আর চেরি এভাবে কি করছে, তারা আবার কিস করছে না তো? না, এসব আমি কি ভাবছি। তবে টং এর খুবই জ্বালাস হচ্ছিল। পরে রাতের বেলা যখন তারা সবাই মিলে খাবার তৈরি করছিল, এখানেও চেরি জুনের অনেক গুণগান করতে থাকে। এইসব তো টং এর একদমই সহ্য হচ্ছিল না, কারণ সে যে চেরিকে পছন্দ করতে শুরু করেছে। তখনই জুন আবার চেরিকে ইশারা করে কিছু বলতে বারণ করে। ওদের এভাবে ইশারায় কথা বলতে দেখে টং আরো বেশি রেগে যায়। তারপর সবাই মিলে একসাথে খুব ভালোভাবে নিউ ইয়ার সেলিব্রেট করে আর অনেক মজা করে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে জুন জিনকে এসে তার স্পেশাল গিফটটা দেয়, তবে সে এখানে তার মনের কথাটা বলতে পারে না। এদিকে টং তো ঘুমন্ত চেরিকে দেখে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, যা দেখে বুঝাই যাচ্ছে যে টং ভালোভাবেই চেরির প্রেমে পড়েছে। তারপর সবাই আবারও বাড়ি ফিরে আসে। আজকে আবার টং এর কাজিন এই শহর ছেড়ে চলে যাবে, তাই সবারই মনটা খারাপ ছিল। তবে জিনের মনটা একটু বেশি খারাপ ছিল, এই কারণে সে ইয়াংকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিতে আসে। ইয়াং চলে যাওয়ার পর জিন নিজে নিজে বলতে থাকে ভালোবাসা আর ভালো লাগা এক না, জীবনে অনেক কিছু আসবে আর যাবে, তবে সবকিছুকে পিছনে ফেলে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। পরের দিন স্কুলের সিন দেখানো হয়। এখানে সবাই একসাথে যখন বসেছিল তখন যাও বলে ওঠে ছেলেরা যখন কারোর প্রেমে পড়ে তখন আশেপাশের সব জায়গায় নাকি তার মনের মানুষকেই দেখতে থাকে এবং তাকে দেখলেই নাকি হার্টবিটও বেড়ে যায়। টং তো বিষয়টা বিশ্বাসই করতে চায় না, কিন্তু রাতে বাড়ি ফিরে সেই ইন্টারনেটে ছেলেরা প্রেমে পড়লে কি কি ঘটে এ নিয়ে সার্চ করতে থাকে। সেখানে 4টি স্টেপ লেখা ছিল। প্রথম স্টেপ ছিল স্বপ্নে নাকি নিজের পছন্দের মানুষকে দেখতে পাওয়া যায়, আর সত্যি সত্যি আজকে রাতে টং তো বিভিন্ন রূপে চেরিকে নিজের স্বপ্নে দেখতে পায়। 2 নাম্বার স্টেপ ছিল ভালোবাসার মানুষকে তুমি যেভাবেই দেখো না কেন তোমার কাছে অনেক বেশি কিউট লাগবে। আর পরের দিন স্কুলে যাওয়ার সময় টং যখন চেরিকে দেখে তখন তো তার কাছে চেরিকে সত্যি অনেক বেশি কিউট লাগছিল। সে তো এক পলকে চেরির দিকে তাকিয়েই থাকে। চেরি এসে তাকে ডাক দিলে সে তার চিন্তার জগৎ থেকে বের হয়ে আসে। তখনই চেরির হাঁচি চলে আসে, যার জন্য টং এর খাবারটা তো নষ্ট হয়ে যায়। কিন্তু তারপরও আজকে টং চেরির সাথে ঝগড়া করে না, বরং জিজ্ঞাসা করে তার ঠান্ডা লেগেছে কিভাবে। যাক, 3 নাম্বার স্টেপে লেখা ছিল মনের মানুষের সাথে রোমান্টিক সময় কাটানো। ঠিক তখনই চেরি টং এর বাড়িতে আসে। টং তো মুচকি হেসে বলে চলো একসাথে একটা বই পড়ি, কিন্তু বইটা ছিল হরর। ফলে বই পড়তে গিয়ে ভয় পেয়ে টং তো চেরির ঘাড়ে বসে পড়ার মতো অবস্থা হয়ে যায়। আর সেই মুহূর্তে দুজনের চোখে মিশে যায় এক অদ্ভুত স্নেহের মায়া। একটা মজার ভয়ের দৃশ্য থেকে জন্ম নেয় কমল অনুভূতি। শেষ স্টেপে লেখা ছিল প্রিয় মানুষকে অন্য কারোর সাথে দেখে হিংসে অনুভব করা। ঠিক তেমনটাই ঘটে। চেরির টিচার ওর পড়াশোনার জন্য একটা পার্টনার ঠিক করে দেয়, যার সঙ্গে চেরি পড়তে বের হলে টং এর মন কেমন জানি করতে থাকে। চুপচাপ থাকতে না পেরে সে বডিগার্ড সেজে হাজির হয় কোচিং সেন্টারে। সারাদিন টং এর পাগলামি দেখে চেরি রেগে যায়, কিন্তু বাসে করে ফেরার সময় চেরি ঘুমিয়ে পড়লে তার মাথা যেন জানালার সাথে গিয়ে বাড়ি না লাগে, তাই টং নিজের হাতটা জানালার ধারে দিয়ে রাখে।
কথা না বললেও যে ভালোবাসা এমনভাবে প্রকাশ করা যায় তা আমরা এই সিনটা দেখিয়ে বুঝতে পারি। যাক, পরের দিন প্রবল বৃষ্টি হয়। এই বৃষ্টির মধ্যে চেরি তার পার্টনারের সাথে পড়তে আসে আর তং বাইরে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। চাপ সে ভিজে যাচ্ছে, তবু চেরির জন্য অপেক্ষা করছে। এত কিছুর পরও চেরি বুঝতে পারে না যে তং তাকে ভালোবাসে, কিন্তু তং জানে এই অপেক্ষাই তো ভালোবাসার সবচেয়ে মিষ্টি রূপ। এদিকে জুন আর জিন তারা দুজন তাদের স্কুলকে রিপ্রেজেন্ট করার জন্য একটা কুইজ কম্পিটিশনে যায়। স্টাডিতে ভালো হওয়ার কারণে তারা খুব ভালোভাবেই কম্পিটিশনটা শেষ করে আর জিতেও যায়। তারপর আমাদেরকে সোসাইটির সেই আঙ্কেলকে দেখানো হয় যে কিনা সবসময় সবাইকে সাপোর্ট করত, ভালোবাসত। সোসাইটির সবাইও তাকে অনেক ভালোবাসত, কিন্তু এখন তিনি নাকি তার গ্রামে ফিরে যাবে। বিষয়টা নিয়ে সবাই তো অনেক আপসেট হয়ে যায়। তবে যাওয়ার আগে আঙ্কেল তার নিজের MP4টা ছেলে মেয়েদের মধ্যে কাউকে দিয়ে যেতে চায়। আঙ্কেল ওইটা দিতে গেলে প্রথমে চেরি নেওয়ার জন্য হাত তোলে, তখনই আবার তং ভাবে MP4টা পেয়ে গেলে চেরি হয়তো তংয়ের দিকে ঘুরেও তাকাবে না, তাই তংও MP4টা নিতে চায়। তখন আঙ্কেল বলে ওঠে, আমি তাহলে টস করি, টসে যে জিতবে সেইটা পেয়ে যাবে। টস করে তং তো জিতে যায়, তাই আঙ্কেল তংকে এইটা দিয়ে দেয়। এতে চেরির মনটা একটু খারাপ হয়ে যায়। তারপর আঙ্কেল চলে যায়। তখনই সবাই ভাবে আঙ্কেলকে একটা গিফট দেওয়া উচিত। এই ভেবে তারা সবার স্মৃতি হিসেবে সোসাইটির প্রত্যেকের ভিডিও বানাতে থাকে, যেখানে তারা সবাই আঙ্কেলকে হাসি মুখে গুড বাই জানিয়েছিল। অনেক কষ্ট করে অনেক দিন ঘুরে ভিডিওটা বানায়। তারপর তারা সবাই ভিডিওটা আঙ্কেলকে দিতে তার গ্রামের বাড়িতে যাবে বলে ঠিক করে। যাওয়ার পথে তারা দেখে নদীপথ পার হতে হবে, তো সবাই নদীপথে যেতে অনেক ভয় পাচ্ছিল। তাই তং আর চেরি সাহস করে নৌকায় উঠে পড়ে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ মাঝ নদীতে নৌকা থেমে যায়। এতে চেরি তো ভয়ে কান্না করতে শুরু করে দেয়। সেভাবে এখন হয়তো তারা সবাই এখানে ডুবে মারা যাবে। তং তাকে সাহস যোগায় আর কোনো মতে সামলে নেয়। তারপর চেরি আর তং আঙ্কেলের বাড়ি চলে আসে আর ওই ভিডিওটা দেয়। এই দেখে আঙ্কেল তো অনেক বেশি খুশি হয়। তারপর একদিন স্কুলের প্রজেক্টের জন্য চেরির MP4 এর দরকার ছিল, কিন্তু চেরির কাছে সেটা ছিল না। তাই সে তার বান্ধবীর কাছ থেকে MP4 নিয়ে কাজ চালাচ্ছিল। এই দৃশ্য দেখে তং তো নিজের MP4টা এনে চেরিকে দিয়ে দেয়। চেরি এটা দেখে চমকে যায় আর ছোট বাচ্চাদের মতো খুশি হয়ে যায়। তারপর প্রজেক্টের দিন চলে আসে। চেরি তার নিজের প্রজেক্ট সাবমিট করে আর প্রজেক্টে চেরি লিখেছিল, আমাদের বাবা মা আমাদের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করে। তারা শুধু চায় বৃদ্ধ বয়সে আমরা যেন তাদের পাশে থাকতে পারি। তাই আমাদের প্রতিটা মুহূর্তে বাবা মাদের কথা চিন্তা করে তাদের পাশে থাকা উচিত। চেরির কথাগুলো শুনে ভালো করেই বোঝা যায় তার হৃদয়টা কত বড়। আর হ্যাঁ, আমরা সবাই যেন নিজেদের বাবা মার জন্য সবসময় চিন্তা করি এবং তাদেরকে ভালোবেসে সারাটা জীবন আগলে রাখি। এদিকে ওই আঙ্কেলকে দেখা যায় তিনি তার সন্তানদের মধ্যে কাউকেই পাশে পায় না, ফলে একাকিত্বে তার জীবন কাটাতে হয়। একদিন হঠাৎ করেই আঙ্কেলের হার্ট অ্যাটাক হয়। সোসাইটির সবাই হসপিটালে ছুটে যায়, চেরিও আসে। শেষ মুহূর্তে দেখা যায় আঙ্কেলের মেয়ে হসপিটালে এসে পৌঁছায়, কিন্তু ডক্টর জানায় আমরা ওনাকে বাঁচাতে পারিনি, অর্থাৎ আঙ্কেল মারা গিয়েছে। মেয়েটি থেকে শুরু করে সোসাইটির সবাই তো কান্নায় ভেঙে পড়ে। সবাই আঙ্কেলের সাথে সুন্দর মুহূর্তে কাটানো সময়গুলোকে মনে করতে থাকে। এই সময় আঙ্কেলের ছেলেও আসে, সেও কান্না থামাতে পারে না। এই দৃশ্য দেখে চেরি মনে মনে ঠিক করে আমি কখনোই আমার বাবা মাকে ছেড়ে কোথাও যাব না, সব সময় তাদের পাশে থাকব। পরের সিনে দেখা যায় বেইজিং অলিম্পিকের সময় ঘনিয়ে আসছে। চারপাশে উৎসবের আমেজ। স্কুলের রাস্তায় এমনকি ওদের বন্ধু মহলেও তারা সবাই ঠিক করে চলো সবাই মিলে ওপেনিং সিরিমনি দেখতে যাব। কিন্তু সমস্যা হলো যখন তারা নিজেদের পরিবারের কাছে বিষয়টা জানায় তখন সবাই তাদের মুখের উপরে না বলে দেয়, কারণ এসবের জন্য তাদের কাছে কোনো টাকা নেই। তবু চেরি এক্সাইটেড হয়ে বিষয়টা তংকে জানায়, কিন্তু তংও তখন চুপচাপ হয়ে যায়, কারণ সেও জানে ওই টিকেটের দাম তাদের নাগালের বাইরে। তবু সে হতাশ না হয়ে বলে, শোন, একটা আইডিয়া আছে, ঘরে আমাদের প্রিয় যা যা জিনিসপত্র আছে সেগুলো বিক্রি করে টাকা জোগাড় করব। চেরি তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এবার দুজনেই শুরু করে ঘরে খোঁজাখুঁজি, কে কোন জিনিস বিক্রি করবে। তখন তং বলে, চেরি তোর জিনিসগুলো বের করতো। চেরি তো শুধু দুই একটা জিনিস বের করে,
তং তো অবাক, মাত্র এ কয়টা জিনিস, এগুলোই তোর সব? রাগে গরম হয়ে তং তো ঘরের এদিক সেদিক খুঁজতে থাকে আর আবিষ্কার করে চেরি তো তার সব দামি জিনিসপত্র আর পুতুলগুলো খাটের নিচে লুকিয়ে রেখেছে। এইসব দেখে তং তো সবকিছু বের করে নেয়। চেরি শুধু তাকিয়ে দেখতে থাকে। পরের দিন তং নিজের পকেটের টাকা খরচ করে অন্য স্টুডেন্টদের কাছ থেকে নানা রকম এক্সট্রা জিনিসপত্র কিনে, যেমন পেন্সিল, বয়, ট্রয় ইত্যাদি। চেরি তার পাশে দাঁড়িয়ে ভাবে তং এত জিনিস কিনে কি করবে। তারপরই রহস্য উন্মোচন হয়। আসলে তং মার্কেটে গিয়ে একটা ছোট্ট গেম স্টল খুলে বসেছে। গেমটা ছিল খুবই সিম্পল। টাকা দিয়ে রিং নিতে হবে আর রিং ছুঁড়ে জিনিসটার ভিতরে ফেলতে পারলেই সে জিনিসটা তোমার। দেখতে যতটা সহজ, খেলতে কিন্তু তেমন না। শুরুর দিকে তারা দুজনই দারুণ এক্সাইটেড ছিল। হাসি ঠাট্টা করে কাস্টমার ডাকতে থাকে, এসে যান, খেলুন, রিং ফেলুন আর পুরস্কার জিতুন। কিন্তু অনেকটা সময় যাওয়ার পরও মানুষজন তাদের স্টলে আসে না, যার কারণে তাদের হাসিটা তো ধীরে ধীরে মিলিয়ে যায়। ঠিক তখনই সেখানে একজন কাস্টমার আসে আর শুরু হয় চমক। লোকটা এমন দক্ষভাবে রিং ফেলে, এক এক করে সে সব জিনিসই জিতে নেয়। চেরি তো অনেকটা রেগে যাচ্ছিল, কারণ এর লোকটা তো সবকিছু ফ্রিতে নিয়ে গেল। তংও হতবাক, কোথায় সে ভেবেছিল এই জিনিসগুলো বিক্রি করে গেমের মাধ্যমে অনেক টাকা কামাবে, উল্টো ফ্রি সব চলে গেল। সব হারিয়ে ওর মাথায় নতুন প্ল্যান আসে। সে বলে, চলো এবার গান গেয়ে টাকা জোগাড় করি। তং সবার মাঝখানে দাঁড়িয়ে গান ধরলে চেরি পাশে দাঁড়িয়ে টাকা কালেক্ট করতে থাকে। ধীরে ধীরে চারপাশে মানুষজন জমে যায়। তংয়ের গলায় যেন এক অদ্ভুত জাদু। মানুষ শুনছে আর হাততালি দিচ্ছে আর টাকাও ফেলছে ঝুড়িতে। এতে দুজনের চোখে নতুন আশার আলো ফুটে ওঠে। কিন্তু এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। তখনই হঠাৎ করে সেখানে পুলিশ চলে আসে। আসলে এইসব জায়গায় অস্থায়ী দোকানগুলো উঠিয়ে দিতেই পুলিশ এসেছিল। পুলিশ এগিয়ে এলে তং চেরির হাত ধরে দৌড়ে পালিয়ে যায়। দুজনে দৌড়াতে দৌড়াতে একটা গলির ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। ফলে পুলিশ আর তাদেরকে দেখতে পায় না। এখানে তো তারা হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে তাকায়। চোখে চোখ পড়তেই হঠাৎ এক অদ্ভুত নীরবতা। তংয়ের মনে হয় এই মেয়েটা তার কাছে অনেক স্পেশাল। আর চেরি বুঝতে পারে তংয়ের প্রতি তার মনেও কেমন যেন অন্যরকম ফিলিংস হচ্ছে। তার পরের সিনে দেখা যায় সবাই বসে চিন্তা করছিল কিভাবে আমরা অলিম্পিক ওপেনিং সেরিমনির টিকিট জোগাড় করব। তারপর তারা সবাই মিলে শপিং মলে ঘুরছিল। হঠাৎ করেই চোখে পড়ে একটা পোস্টার, যেখানে লেখা ছিল এই কনসার্টে অংশগ্রহণ করে জিততে পারলে ফ্রিতে পাওয়া যাবে অলিম্পিক ওপেনিং সেরিমনির টিকিট। এই শুনে তারা সবাই তো লাফিয়ে ওঠে। চেরি বলে এই সুযোগ একদমই মিস করা যাবে না। তারপর শুরু হয় কম্পিটিশন। প্রত্যেকেই নিজেদের পছন্দের কন্টেস্টে অংশ নেয়। যাও খেতে ভালোবাসে তাই সে যায় খাওয়ার কম্পিটিশনে, জুন আর জিন যায় কুইজ প্রতিযোগিতায়, আর শেষে সবাই মিলে অংশ নেয় ডান্স কম্পিটিশনে। হাসি, মজা আর উত্তেজনায় ভরে ওঠে পরিবেশ। ওদের পারফরমেন্স এতটাই এনার্জেটিক ছিল যে দর্শকরাও হাততালি থামাতে পারেনি। শেষে দেখা যায় কনসার্টে তারা জিতে যায়। কিন্তু একটা সমস্যা ছিল, ওদের টিম মেম্বার বেশি থাকার কারণে কনসার্ট কমিটি বলে টিকিট নয়, তোমাদের পুরস্কার হিসেবে দেওয়া হবে এলইডি টিভি, কারণ টিকিটের দাম অনেক বেশি, তোমাদের সবাইকে সেটা আমরা দিতে পারবো না। এই শুনে সবাই প্রথমে একটু হতাশ হলেও তারপর বলে ওঠে টিকিট পাইনি তো কি হয়েছে, চলো টিভিতেই সেরিমনি দেখি। তাই সে রাতে সবাই মিলে ঘরে বসে নতুন টিভিতে অলিম্পিক ওপেনিং সেরিমনি দেখতে শুরু করে দেয়। চারদিকে আলো, উত্তেজনা আর একসাথে থাকা সুখের মুহূর্ত। ধীরে ধীরে সবাই ঘুমিয়ে পড়ে। তখন দেখে চেরি তার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। চেরিকে এত শান্ত, এত কাছ থেকে দেখে তংয়ের মনে এক অজানা অনুভূতির জন্ম নেয়। সে আস্তে করে মোবাইলটা বের করে আর এ মুহূর্তটার একটা ছবি তুলে রাখে। কিছুক্ষণ পর চেরির ঘুম ভাঙলে সে দেখে তং এবার তার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। চেরি তখন চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। মনটা কেমন জানি তার প্রতি নরম হয়ে যায়। হয়তো এই ফিলিংসটাই ভালো লাগা, প্রথম ভালোবাসার শুরু। পরের দিন স্কুলে গিয়েও চেরির মাথায় শুধু তংয়ের কথাই ঘুরছিল। সে বারবার ওই দৃশ্যটা ফিল করতে পারছিল যেখানে তং তার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল। ক্লাসে সে জিনকে ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বলতে চায়, কিন্তু জিন তো তার কথায় কোনো পাত্তাই দিচ্ছিল না। সে নিজের নোটবুকে ব্যস্ত ছিল। এতে চেরি রাগে গজগজ করে ওঠে। ঠিক তখনই স্কুলে খবর ছড়ায় চিয়ার লিডার টিমের এক মেয়ে তংয়ের খোঁজ করছে। শোনা যায় সে নাকি তংয়ের বিশাল ফ্যান।
এই খবর শুনে চেরির বুকের ভিতর কেমন একটা ধাক্কা লাগে। ও চুপচাপ থাকলেও মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। কিছুক্ষণের মধ্যে মেয়েটা ক্লাসে আসে আর বলে, হাই তং, তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? তং কিছু না ভেবে হেসে বলে, হ্যাঁ চলো। এই দৃশ্য দেখে চেরি ভিতরে ভিতরে ফুঁসতে থাকে। সেদিন বিকেলে বাস্কেটবল ম্যাচ চলছিল। তং মাঠে খেলছিল আর চারপাশের মেয়েরা টং টং বলে চিৎকার করছিল। চেরি তখন গ্যালারিতে মুখটা গম্ভীর করে দাঁড়িয়ে থাকে। ওর ভিতরে একটা অজানা জেলাসি কাজ করছিল। তখনই আবার মাঠের মাঝে সেই চিয়ার লিডার মেয়েটা টংয়ের কাছে আসে আর কিছু একটা বলে। এই দেখে চেরি সহ্য করতে পারে না। তার রাগে চোখ ভিজে ওঠে। ওর সঙ্গে সঙ্গে মাঠে থেকে বেরিয়ে যায়। এই দেখে ওর বন্ধুরা তো অবাক হয়ে জিজ্ঞাসা করতে থাকে, চেরির আবার কি হলো? ও এমন করে চলে গেল কেন? এদিকে টং চেরির সাথে কথা বলতে আসলে চেরি তাকে ইগনোর করে চলে যায়। টংও বুঝতে পারে না তার ভুলটা কোথায়, কেন চেরি হঠাৎ করে এমন আচরণ করছে। এর কিছুদিন পর চেরির বাড়ির সবাই বাইরে যাওয়ার প্ল্যান করে। ফলে চেরির বন্ধুরা ওর বাড়িতে থাকতে চলে আসে। আর এই খুশির খবর শুনে টং তো সবার আগে চলে আসে। ঘরে ঢুকতেই শুরু হয় হালকা মজা। চেরি ঘরে থাকাকালীন তার মায়ের হিল পরে হাঁটার চেষ্টা করছিল আর হঠাৎ হাঁটতে গিয়ে সে টংয়ের উপরে পড়ে যায়। দুজনেই এক নজরে একে অপরের দিকে তাকিয়ে থাকে। মনটা যেন এক মুহূর্তেই থেমে যায়। এখানে যখন একটা রোমান্টিক সিচুয়েশন ক্রিয়েট হতেই যাবে, ঠিক তখনই বন্ধুরা চলে আসে আর ওদেরকে এই অবস্থায় দেখে তারাও তো বেশ অবাকই হয় আর জিজ্ঞাসা করে, তোরা এখানে এভাবে কি করছিস? তারাও ব্যাপারটাকে কাটিয়ে নেয়। যাক, রাতে সবাই মিলে হেসে খেলে আনন্দ করে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে টং চেরিকে দেখতে না পেয়ে ওয়াশরুমে চলে আসে। এখানে চেরি তো মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। টং সাথে সাথে চেরিকে নিজের কাঁধে করে দৌড়ে হসপিটালে নিয়ে আসে। পরের দিন হসপিটালে চেরির বাড়ির সবাই এবং তার বন্ধুরাও চলে আসে। চেরি চোখ খুলে জানতে পারে পড়ে গিয়ে টং অনেক ব্যথা পাওয়ার পরও সে চেরিকে সময় মতো কাঁধে করে হসপিটালে নিয়ে এসেছিল। এই শুনে চেরি তো অনেক খুশি হয় আর টং এর প্রতি তার ভালোবাসা আরো বাড়তে থাকে। তারপর চেরি সুস্থ হয়ে আবারও স্কুলে ফিরে আসে আর কিছুদিন পর ফাইনাল এক্সাম শুরু হবে। সবাই জোর কদমে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। কারোর মুখে চিন্তার ছাপ, আবার কারোর মুখে মনোযোগের ঝলক। একদিন হঠাৎ চেরির টিচার তার মায়ের সাথে এসে দেখা করে আর বলে, আপনার মেয়েকে এক্সামের পরে একটি কনসার্টে পাঠানো হবে, এতে তার মনোবল আরো শক্ত হবে। আর কনসার্টে পার্টনার হিসেবে আপনার মেয়ের পছন্দ মতো একজন স্টুডেন্ট যেতে পারবে। চেরির মা প্রথমে একটু চিন্তিত হয়ে পড়ে। চেরিকে তো আর অচেনা কারোর সাথে এত দূরে পাঠানো যাবে না। তখন টিচার সুপারিশ করে টং এর সঙ্গে পাঠানো যায়। ওরা দুজন একে অপরকে অনেক বুঝে। তাছাড়া টংকে তো আপনারাও চিনেন। পরে চেরির মা টং এর সঙ্গে পাঠাতে রাজি হয়। পরের দিন চেরি আর টং কনসার্টে যাওয়ার জন্য বের হয়। বাসে উঠতেই দেখা যায় লিউ নামের একটি ছেলেকে টিচার বিশেষভাবে পাঠিয়েছিল সে কনসার্টে যাওয়ার জন্য। সে তো এসে চেরির পাশে বসে পড়ে। চেরি আর লিউ বাসে একসাথে বসে বসে কনসার্টের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করে দেয়। এই দৃশ্য দেখে টং এর চোখে হালকা আগুন। ওর তো অনেক জেলাসি হচ্ছিল। চেরি যেন শুধু লিউর দিকে মন দিচ্ছে, তাকে একদমই দেখছে না। কিন্তু টং তো কম ছিল না। সে নাটক করতে শুরু করে দেয় যে আমার শরীরটা খারাপ লাগছে। এই দেখে চেরি তাড়াতাড়ি উঠে টং এর পাশে এসে বসে। টং এর শরীর খারাপ দেখে চেরি টং এর মাথাটা নিজের কাঁধে রেখে দেয়, যাতে করে টং এর একটু হলেও ভালো লাগে। দুষ্টু টং তখন ভিতরে ভিতরে হাসতে থাকে। যাক, তারপর তারা হোটেলে পৌঁছে যায়। টং ভাবতে থাকে আমরা দুজনের জন্য আলাদা রুম নিব, যাতে আমি আর চেরি একসাথে থাকতে পারি। কিন্তু হঠাৎই লিউ আসে আর বলে, তুমি কি আমার সাথে ওই রুমে থাকবে? টং ভাবে লিউ হয়তো চেরিকে তার সাথে থাকতে বলছে, কিন্তু আসলে লিউ তো টংকে তার সাথে রুম শেয়ার করতে বলেছিল। টং ভাবতে থাকে লিউ কি চায় চেরির পাশে থাকতে। সে ভাবে চেরির পিছে সারাক্ষণ কেন পড়ে থাকে। এসব ভেবে সে রাগে লাল হয়ে যায় আর চেরিকে ধরে এখান থেকে নিয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যে সবাই বিষয়টা বুঝতে পারে। শেষে সবাই এক রুমে এসে বসে আর সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে। তারপর লিও আর চেরি সিদ্ধান্ত নেয় তারা অন্য রুমে গিয়ে স্টাডি করবে। কিন্তু টং বলে ওঠে, আমি তোমাদের সাথে যাব। আসলে টং তো লিউর সাথে চেরিকে একা ছাড়তেই চাইছিল না, তাই তাদের সাথে যাওয়ার বায়না ধরেছে। যাক, পরের দিন কনসার্ট শুরু হলে চেরি আর লিউ চলে যায় আর টং কনসার্ট শেষ হওয়া পর্যন্ত চেরির জন্য বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর চেরি লিউর সাথে ফিরে আসে। এই দেখে টং এর মনটা খারাপ হয়ে যায়।
চেরি সেটা বুঝতে পেরে তঙের ছাতার নিচে চলে আসে আর তঙের মন ভালো করার চেষ্টা করে। এবার ফেরার সময় তারা বাসে বসে। ঠিক তখন লিউ তংকে জানায়, আমি চেরিকে পছন্দ করতে শুরু করেছি, তাই কালকে চেরিকে মিউজিয়ামে নিয়ে গিয়ে আমার ভালোবাসার কথা জানিয়ে দিব। লিউর এ কথা শুনে তংয়ের মনটাই ভেঙে যায়। হঠাৎ একটা অদ্ভুত জ্বর তার ভিতরে শুরু হয়ে যায়। অন্যদিকে জুন নিজের মনের কথা জিনকে বহুবার বলার চেষ্টা করলেও জিন ওর কথা বুঝতেই চায় না। পরের সিনে দেখা যায় জুন তো তংয়ের হাবভাব আর কথাবার্তা শুনেই বুঝে যায় যে সে চেরিকে পছন্দ করে। তং এবার জুনের কাছে কিছু লুকায় না, বলে দেয় যে সে চেরিকে পছন্দ করে। কিন্তু সমস্যা হলো আজ লিউ চেরিকে মিউজিয়ামে নিয়ে গিয়ে তার নিজের মনের কথা জানিয়ে দিবে। জুন তখন তংকে সাহস যোগায় আর বলে, ভালোবেসে চুপচাপ থাকলে তো আর হবে না। লিউর প্রপোজালের আগেই তুই গিয়ে চেরিকে নিজের ভালোবাসার কথাটা বলে দে। তং একটা গভীর নিঃশ্বাস নেয়। সব ভয়, জেলাসি আর অজানা চিন্তাগুলো পিছনে ফেলে সে মিউজিয়ামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এদিকে মিউজিয়ামে লিউ চেরির পাশে এসে দাঁড়ায় আর বলে, আমি তোমাকে পছন্দ করি। চেরি তো থমকে যায়, তারপর শান্তভাবে বলতে থাকে, আমি তো সবসময় তোমাকে ভালো বন্ধু হিসেবেই মনে করেছি, তাছাড়া আমি অন্য একজনকে ভালোবাসি। লিউ কিছুটা হতাশ হয়, কিন্তু চেরির কথা সে বুঝতে পারে আর বলে, ঠিক আছে, সমস্যা নেই, আমরা বন্ধু হয়ে থেকে যাব। অন্যদিকে মিউজিয়ামের আলোকোজ্জ্বল পথ দিয়ে তং এগিয়ে আসে। দৃঢ় নিঃশ্বাস নিয়ে সে মুখোমুখি হয় চেরির। চেরি তাকিয়ে থাকে, তার চোখেও একটু আতঙ্ক আর উত্তেজনা মিশে যায়। এবার তং অনেকটা সাহস নিয়ে বলেই দেয়, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমাকে একটা সুযোগ দিবে? চেরির চোখে হালকা ঝলক, কারণ মনে মনে সেও তো তংকে আরো আগে থেকেই ভালোবাসতে শুরু করেছিল। তাই হাসি মুখেই চেরি তংয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় আর বলে, আমিও তোমাকে চাই। এই মুহূর্তে দুজনেই একে অপরের দিকে এগিয়ে আসে আর স্নিগ্ধ হয়ে কিসের মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করে। কিন্তু ফেরার সময় তারা বলতে থাকে এই খবর তারা কিভাবে তাদের বন্ধুদেরকে জানাবে। এসব বলতে বলতে তারা হাঁটতে থাকে। তারপর একদিন রাতে তং আর চেরি এক জায়গা থেকে বাড়ি ফিরছিল। ওই সময় তারা একটু রোমান্টিক হয়ে গুড বাই কিস করে। এমন সময় হঠাৎ করে যাও এদের দুজনকে দেখে ফেলে। যাও তো কিছুটা আপসেট হয়ে যায়, কারণ বন্ধুরা তলে তলে প্রেম করে বেড়াচ্ছে, কিন্তু তাকে কিছুই জানায়নি। তবে শেষ পর্যন্ত সবাই মিলে যাওকে মানিয়ে নেয়। বন্ধুত্ব, হাসি আর ভালোবাসা সব মিলে সমাধান হয়। এভাবে আরো কিছুদিন পার হয়ে যায়। একদিন তং আর চেরি গিয়ে বিয়ে করে নেয়। বাকি সব বন্ধুরাও তাদের পাশেই থাকে, তাদেরকে সাপোর্ট করে। তাছাড়া তাদের বন্ধুত্ব এবং ভালোবাসা এখনো ঠিক আগের মতোই আছে। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।